মেনটেন। কালকে আমরা এটা পড়ছিলাম, আজকে আমরা তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, আমরা হাউ উই প্রসিড ফর গেটিং এ হিস্ট্রি। হিস্ট্রি থেকে আমরা কিভাবে নেব, আজকে আমরা বেসিক প্রিন্সিপালস মেনটেন করার পর দেন উই ক্যান গো ফর দা টেকিং এ হিস্ট্রি। তাহলে আমাদেরকে হিস্ট্রি নিতে হলে প্রথম কি করতে হবে? নাম্বার ওয়ান, আপনাকে কিছু বেসিক প্রিন্সিপাল মানতে হবে। যখন ইউ হ্যাভ টু স্ট্যান্ড অর সিটিং পজিশন অন এ স্টুল অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। রোগীর ডান পাশে একটা টুলে আপনাকে বসতে হবে, স্টুলে আপনাকে বসতে হবে। দেন স্যার কয়েকজন ওয়েটিং আছে স্যার। হ্যাঁ নিচ্ছি, সবাইকে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে তার ডান পাশে বসে আপনার কিছু প্রিন্সিপাল যেগুলো মনে হয়, আপনাকে একটা সুন্দর জামা পড়তে হবে, একটা অ্যাপ্রন করতে হবে, মাথার চুলটা সুন্দরভাবে আঁচড়ানো থাকবে। আর যদি ফিমেল হয় সেটা একটু সুন্দর ড্রেস পারে পরবে, একটা অ্যাপ্রন পরবে, দেন পাশে বসবে। এবং মনে রাখতে হবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা আপনি অবশ্যই সুইচ অফ করে রাখবেন। রোগীর সাথে কথা বলার সময় আপনি কোনো প্রকার মোবাইল রিসিভ করবেন না, কোনো প্রকার মোবাইল রিসিভ করবেন না, ইম্পর্টেন্ট কথা। You have to stand on the right side of the patient. তাহলে এরপরে হচ্ছে আপনাকে এবার হিস্ট্রি দিতে হবে। প্রথম বলতে হবে যে আমি থার্ড ইয়ার একজন স্টুডেন্ট, আমি আপনার সাথে কথা বলবো, আমার নাম মিস্টার বেলাল। আমি আপনার এই পরীক্ষাকালীন সময় আপনার কোনো ব্যথা দেবো না, যদি ব্যথা পান আমি পরীক্ষা বন্ধ করবো, আমি আপনার সমস্ত প্রাইভেসি আমার মধ্যে রাখবো। আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখতে পারি? রুগী বলবে তখন হ্যাঁ ঠিক আছে আপনি কথা বলতে পারেন। তখন তুমি কথা বলবা, প্রথম জিজ্ঞেস করবা আসসালামু আলাইকুম, নেম অফ দ্য পেশেন্ট, নেম। প্রথম জিজ্ঞেস করবে নাম, ভাই আপনার নাম কি, অথবা আঙ্কেল আপনার নাম কি, বা আন্টি আমার নাম কি, অথবা মা আমার নাম, আপনার নাম কি, ওনার নামটা জিজ্ঞেস করতে হবে। কেন নামটা জিজ্ঞেস করতে হবে? হোয়াই দ্য নেম ইজ সো ইম্পর্টেন্ট। এক, কারণ একজন মানুষের নাম অনেক হতে পারে। যেমন ধরো একজনের নাম রনি, রনি যদি হয় তো রনি অনেক সময় রনি ডিকোস্টা, রনি বড়ুয়া, রনি চৌধুরী, রনি দেওয়ানজি। তাহলে চারটা ধর্ম থেকে তার এই নামটা হতে পারে। তাহলে সে কোন ধর্মের আছে অথবা তার কি ধরনের কাজ থেকে সে আসছে, তাহলে পুরো নাম না জানলে আমি ওই মানুষের রিলিজিয়ন সম্পর্কে প্লাস ডিটেলস তার জানা যাবে না, সেজন্য নামটা অবশ্যই জানবে। ফর দিস রিজন নেম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই নামটা তার জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। দুই, নামটা জানলে, আর নামটা জানতে হবে ফুল নেম অফ দ্য পেশেন্ট, তার পুরো নামটা তুমি জানবা। কারণ তার নাম সাথে তার যে অ্যাড্রেস দিছে, তার ইমেল অ্যাড্রেস অথবা তার অফিসিয়ালি যে অ্যাড্রেস দিছে, ওই অ্যাড্রেসের নামের সাথে তার নাম মিলছে কিনা। পুরো নামটা না জানলে তার নামটা মিলে যাবে না। তাহলে আমাকে নাম জানতে হবে, নেম অফ দ্য পেশেন্ট। সাথে সাথে দুইটা জিনিস জানতে হবে, বেড নম্বর, এই রুগী কোন বেডে আছে, কোন ওয়ার্ডে আছে, সার্জারি মেল ওয়ার্ড না ফিমেল ওয়ার্ড, সার্জারি কোন ওয়ার্ডে আছে, এটাকে সার্জারি ইউনিট 1 না ইউনিট 2 সেটা লিখতে হবে, মেল না ফিমেল সেটা দেখতে হবে, সাথে দেখতে হবে তার বেড নাম্বার, আর একটা নাম্বার লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার। ওখান থেকে দেখে ফাইলের পাশে থাকবে, ওখান থেকে তিনটা জিনিস, নেম, বেড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটা জিনিস প্রথমে আমাকে লিখতে হবে। তারপর হচ্ছে নেম, বেড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে হচ্ছে তার এইজ, নেমের পরে হচ্ছে এইজ, বয়স কত,
কেন আমি বয়সটা জানতে চাচ্ছি? 1 নম্বর, বয়স তার বিভিন্ন রোগ বিভিন্ন বয়সে হয়। কিছু কনজেনিটাল রোগ বাচ্চাদের হয়, জন্ম থেকে দেখা যায়, যেমন হাইড্রোক্যাফালাস অথবা মেনিনজোসিল অথবা হাইড্রোসিল অথবা কনজেনিটাল হার্নিয়া অথবা ক্ল্যাপলেট, অনেক রকম রোগ আছে যেগুলো জন্ম থেকে হয়। সেজন্য তার বয়সটা জানতে হবে এবং জিজ্ঞেস করতে হবে আর এই রোগটা জন্ম থেকে ছিল কিনা। সেজন্য বয়সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস মেলাইটাস, এগুলো জুভেনাইল অনসেট, এটা 18 বছরের পরে হয় অথবা 40 বছরের পরে হবে ডায়াবেটিস। আর আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা ছোট থেকে আছে না বয়সকালে। কার্সিনোমা, এগুলো হবে এইজড পেশেন্টদের। জেনেটিক প্রবলেম, এগুলো সবগুলো হবে এইজড পেশেন্টদের। তাহলে আমাকে মনে রাখতে হবে আমার যে রোগগুলো আছে ওই রোগগুলো সাধারণত কোন বয়সে প্রেডিমিনেন্ট হয় আমরা বয়স দেখলে বুঝতে পারি। সেজন্য আমাকে বলতে হয় যেমন কলিসিস্টেটিস অথবা গলব্লাডার স্টোন, ইউজুয়ালি এটা এজ অফ 40 বছরের মানুষদের বেশি হয়। সেজন্য এগুলো আমাদেরকে তারপর হচ্ছে বয়সটা জানার পর সেক্স, এটা কোন সেক্স, ফিমেল মেল অথবা ফিমেল, দুটো জানা জরুরি কেন? কারণ মনে রাখবেন ফিমেল এবং মেল দুজনের রোগ। ফিমেলের ফিজিওলজিক্যাল রোগ হচ্ছে প্রেগন্যান্সি, মেলে কিছু রোগ আছে যেমন ধরেন কমনলি হয় মেল পেশেন্ট কমনলি সাফারিং ফ্রম দ্য হার্টের যে রোগগুলা মেলরা সাফার করে বেশি, ফিমেলরা কম। নাম্বার 2, মেলের ক্ষেত্রে আর কি কি রোগ হয়? নাম্বার 2, তাদের 1 নম্বর হচ্ছে যদি হয় ফিমোসিস, মিটাল স্টেনোসিস, স্ট্রিকচার ইউরেথ্রা, দিস আর ভেরি মাচ কমন ইন এ মেল। প্রোস্টেট, বিএসপি। তাহলে আমার রোগী সম্পর্কে আমার জানতে হবে এটা কি মেল নাকি ফিমেল, কারণ তাহলে তার বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ভাবে হতে পারে। মেল হলে সাথে সাথে আমাদের অকুপেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে নেম, এজ, তারপর সেক্স, তারপর হচ্ছে রিলিজিয়ন, তারপর হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়নটা কেন? রিলিজিয়ন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোন ধর্ম থেকে আসছে সেজন্য তার বিভিন্ন প্রকার রিলিজিয়ন পেতে বিভিন্ন, যেমন ধরুন দোজ হু আর ফ্রম দ্য নন মুসলিম হিন্দুস, দে আর নট ইটিং দ্য বিফ, তারা বিফ খায় না। তাহলে আমাদের চিটাগের মধ্যে এই বিফের জন্য হিমোরয়েড রোগীটা বেশি হয়, কনস্টিপেশন বেশি হয়, অ্যানালিসিসের বেশি হয়। সেজন্য ওই ধর্মের রোগগুলা সম্পর্কে আমাদের জানতে হবে সে কোন ধর্ম থেকে আসছে, হুইচ রিলিজিয়ন হি ব্রিংস, এবং সেটা জেনে আমাদের অনেক অনেক বেনিফিট হবে। তাহলে আমরা জানতে হবে, যেমন ধরো আমরা যারা মুসলিমরা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা হ্যান্ড ওয়াশ করতেছি, তাহলে 5 ওয়াক্ত হ্যান্ডের যে ডিজিজ ওগুলো হবে না। অথবা আমরা যারা মুসলিম তাদের সার্কাসিস করা হয় তাদের কার্সিনোমা পেনিস হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এটা জানতে হবে। ফর দিস রিজন এই রিলিজনটা বেশি বেশি ইম্পর্টেন্ট। একটু তোমরা লিখতে পারছো? স্যার সেক্সের ক্ষেত্রে মেলদের রোগগুলো একটু আবার বলেন, হার্ট ডিজিজের পরে। মানে মেলদের ক্ষেত্রে তো হার্ট ডিজিজটা কমন, এরপর পর যা বলছেন একটু আবার বলেন। মেয়েদের ছেলেদের স্যার সেক্সের ক্ষেত্রে মেলদের যে রোগগুলো। আচ্ছা, মেলদের হচ্ছে কমনলি হার্ট ডিজিজ থাকবে। নাম্বার 2 হচ্ছে বলবেন স্ট্রিকচার ইউরেথ্রা, মিটাল স্টেনোসিস, বেনাল হাইপারপ্রেশিয়া, প্রোস্টেট, বিএসপি। ইউরোজেনিটাল সিস্টেমটা রোগ যেগুলো আছে সবগুলো মেলদের কমন, ফিমেলদের ভেরি রেয়ার। তারপর আসেন নেম, এজ, সেক্স, রিলিজিয়ন। রিলিজিয়ন কেন? তাহলে যারা বুদ্ধিস্ট তারা সাধারণত ভেজিটেবল খায়, তারা নন মিট বেশি কম খায়, তাদের অনেকের জন্য কনস্টিপেশন হয় না, তাদের কাস্টমার একদম এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।
এরপর হচ্ছে নেম, এজ, সেক্স, রিলিজন, তারপর হচ্ছে অকুপেশন। অকুপেশনটা তোমার কি জানতে হবে। সে কি কাজ করে, সে কি একজন ডেলি লেবার, সে কি রিক্সা পোলার, সে কি একজন হাই অফিসিয়াল, সে কি একজন বিজনেসম্যান, তাহলে সে কোন ক্লাস থেকে থাকে, কোন বাসা কোথায়, এটা আমরা জানতে খুব সুবিধা হবে। এবং তার অকুপেশন অনুযায়ী বিভিন্ন ডিজিজ হতে পারে। যেমন ধরো যারা স্লাম এরিয়া থাকবে বিভিন্ন বস্তিতে, তাদের মধ্যে স্কিন ডিজিজটা বেশি হয়, কন্টাজিয়াস ডিজিজ। অথবা তাদের, আর যারা আরবান থাকে তাদের মধ্যে ডায়াবেটিস মেলাটাস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, ওবেসিটি, লিপিডেমিয়া এগুলো বেশি হয়। সেজন্য আমাদেরকে তার অকুপেশনটা জানতে হবে। এই অকুপেশনের সাথে তার বিভিন্ন রেসিডেন্স, তার কোথায় অবস্থিত, কোন জায়গায় বাসা, সেটা জেনে নিতে হবে। তার ক্লাস অনুযায়ী তার ওষুধটা আমরা জাস্টিফাই করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, তারপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে কোন জায়গা থেকে আসছে, সে কি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট, সিলেট, সে কি ফটিকছড়ি, সে কি খাগড়াছড়ি, হিলট্যাক্স, বান্দরবন। তাহলে এক একটা জায়গায় এক একটা রোগ থাকে, বিভিন্ন টপিক্যাল ডিজিজ। যেমন কক্সবাজার অথবা আমরা দেখি আনোয়ারা এবং ফটিকছড়ি দুইটাতেই হেপাটাইটিস বি প্রেডিপেন্ট বেশি। অথবা যারা সমুদ্র থাকে তাদের মধ্যে এন্ডেমিক গয়টারটা বেশি হয়। অথবা যারা দেখি বিভিন্ন বান্দরবন, হিলট্যাক্স থাকে তাদের ম্যালেরিয়াটা বেশি হয়। সেজন্য আমাকে বিভিন্ন জায়গায় দেখতে হবে, তাদের আর্সেনিক প্রবলেম হয়, বিভিন্ন স্কিন ডিজিজ হয়, বিভিন্ন প্রকার রোগ হয়। সেজন্য বিভিন্ন জায়গায় তার রেসিডেন্সটা কোন জায়গায় একজাক্টলি জানতে পারলে আমার রোগটা নির্ণয় করা অনেক সহজ হয়। সেজন্য তার অ্যাড্রেসটা, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দুটো জানতে হবে। সে কোথায় ছিল পার্মানেন্ট এবং কোথায় আছে বর্তমানে, তাহলে দুটাই আবার জানতে হবে। কারণ সে মাইগ্রেট করে গেছে কিনা, তাহলে ওখানে জানতে হবে, বর্তমান অ্যাড্রেস কোথায় সেটা জানতে হবে। একটু ক্লিয়ার হয়েছে তোমরা? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এরপর হচ্ছে অ্যাড্রেসের পর হচ্ছে তার অ্যাড্রেস, দেন সেল নাম্বার, মোবাইল নাম্বার। একটা সেল নাম্বার দিয়ে আমরা সাধারণত তার টোটাল আইডেন্টিটি, তার কোনো সমস্যা, তার সুবিধা অসুবিধা, তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা, তার কোনো ডিজিজ সম্পর্কে জানা, প্রজ্ঞান জানা, তার কোনো প্রবলেম মানে মরবিলিটি জানানো, এই সব কিছু তার সেল নাম্বার মাধ্যমে আপনি জানাতে পারবো। সেটা সেল নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট। সে কোনো অ্যাপস করতে হচ্ছে কিনা, সে যদি পালায় যায়, সে যদি চলে যায়, বা ট্রিটমেন্ট মাঝপথে ইয়া হয়, তাহলে এগুলো আমরা জানতে পারবো। সেই জন্য সেল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেল নাম্বার। স্যার একজন ওয়েটিং আছে, একটু অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ বলো, তার ডিটেলস আমরা জানতে পারবো, ডিটেলস জানতে পারবো। তার ডিটেলস জানতে পারবো সেল নাম্বারের মাধ্যমে, তার আইডেন্টিটি জানতে পারবো, তার ঠিকানা জানতে পারবো, সে কোথায় থাকে তা জানতে পারবো, তার ডিটেল অ্যাড্রেস একটা সেল নাম্বারের মাধ্যমে আমরা নিতে পারবো। এবং এই সেল নাম্বার হবে তার যোগাযোগের মাধ্যম, তার গার্ডিয়ানের সাথে, তার ওয়াইফের সাথে, তার ভাইয়ের সাথে, বা যে কারোর সাথে যদি আমি কথা বলতে চাই, তাহলে তার এই সেল নাম্বারের মাধ্যমে কথা বলতে হবে। এবং সেজন্য সেল নাম্বারটা খুব জরুরি, হসপিটাল রেকর্ডে রাখতে হবে। এবং এই নাম্বারটা নিয়ে আমরা তার সাথে কমিউনিকেট করবো। অনেক সময় আমাদের রোগী হঠাৎ করে ডেথ হয়, এক্সপায়ার্ড হয়, তখন তাদেরকে মেসেজ পাঠাতে হয়। ওই মেসেজ পাঠাতে হলে ওই সেল নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য সেল নাম্বারটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে, চিপ কমপ্লেন, হিস্ট্রি, প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো আমরা রাজ্যিক হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, এগুলো আমরা কালকে পড়ে নেব। ঠিক আছে, আজকে একটু বুঝছো? কোনো প্রবলেম আছে বোঝার জন্য?
না স্যার। হ্যালো, নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি রুল কল করতেছি, রেসপন্স করো তোমরা। স্যার একজনের ডিসকানেক্ট হয়ে গেছে, একটু অ্যাকসেপ্ট করতে হবে স্যার, ওয়েটিং আছে। Roll 1. Roll 1. স্যার। Roll 2. Yes, sir. Roll 3. প্রেজেন্ট স্যার। Roll 4. প্রেজেন্ট স্যার। Roll 5. Yes, sir. Roll 6. Roll 6. Roll 7. Roll 7. Roll 7. Roll 8. Roll 8. Present, sir. Roll 9. প্রেজেন্ট স্যার। Roll 10. Yes, sir. Roll 11. Yes, sir. Roll 12. প্রেজেন্ট স্যার। Roll 13. Present, sir. Thank you. Roll 37. Roll 37. স্যার। স্যার Present, sir. 27 থেকে স্যার। স্যার Roll 27. Sorry, 27. প্রেজেন্ট স্যার। 28. 28. 29. প্রেজেন্ট স্যার। 30. 30. প্রেজেন্ট স্যার। 30. 31. 31. ইয়েস স্যার। ইয়েস স্যার। 32. ইয়েস স্যার। 33. 33. 33. 34. স্যার প্রেজেন্ট। 34. 35. Present, sir. 36. Yes, sir. 37. 37. 38. 38. স্যার 38 ছিল স্যার, ওর কারেন্ট চলে গেছে, ডিসকানেক্ট হয়ে হ্যাঁ? গেছে। 37 আছে, 37. স্যার 37 অ্যাবসেন্ট। Absent. Roll 33. Absent. Roll 28. Sir, roll 7 আর 28 এর স্যার সাউন্ড প্রবলেম করতেছে স্যার। হ্যাঁ? আছে স্যার, পার্টিসিপেন্টে শো করতেছে। স্যার Donate চ্যাট ছিল? বক্সে স্যার মেসেজ দিছে। জি স্যার, roll 28 আর roll 7 স্যার। ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে শেষ করলাম। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ? স্যার লাস্ট ক্লাসে স্যার আপনি সার্জারি দুইটা বইয়ের নাম বলছিলেন স্যার, ওগুলো একটু আরেকবার বললে ভালো। হ্যালো? হ্যালো স্যার, স্যার শুনতেছেন? হ্যাঁ, বলো। স্যার লাস্ট ক্লাসে স্যার আপনি সার্জারি দুইটা বইয়ের নাম বলছিলেন স্যার, ওগুলো আরেকবার একটু বললে ভালো হতো। এটা আরসিএস ম্যানুয়াল, হ্যামিল্টন বেলি, আরসিএস ম্যানুয়াল, হ্যামিল্টন বেলি, এটা হচ্ছে এস দাস, ওকে এস দাস, এস দাস আর হ্যামিল্টন বেলি, এই দুটো বললেই চলবে। ওকে।
Yes, sir. Thank you. Assalamu alaikum, sir. আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম